নমস্কার, শুরু করছি বাংলা বলছে। গতকাল লাউডন স্ট্রিট থেকে শুরু করে সেক্টর 5 আমরা যে টান টান রুদ্ধশ্বাস পরিস্থিতি দেখেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আজ স্বয়ং তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে মিছিল করলেন। মিছিল শেষে সরাসরি অমিত শাহকে নিশানা করলেন তিনি এবং হুঁশিয়ারি দিলেন যে তিনি যদি মুখ খোলেন তাহলে গোটা বিশ্বে হইচই পড়ে যাবে। তিনি সমস্ত পেন ড্রাইভ তার কাছে রয়েছে। একই সঙ্গে তার অভিযোগ যে ডেটা চুরি করার চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে এই ধুন্ধুমার পরিস্থিতির জল গড়ালো কোর্টে, যেখানে ইডি 6 জনের নাম মেনশন করলো এবং সেখানে তারা মামলা করতে যায়। যদিও আজকে এত ভিড়ভাট্টা হয়েছিল এজলাসে যে বিচারপতি তিনি কিছুটা উষ্মা প্রকাশ করে তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং পরে মুলতবি ঘোষণা করেন। 14ই জানুয়ারি পর্যন্ত এই মামলা সেটা মুলতবি রয়েছে। কিন্তু 6 জনের নামের মধ্যে রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর নামও। আর আজকে সকাল হতেই আমরা দেখলাম যে কুয়াশা ঘেরা দিল্লিতে সেখানে ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, মহুয়া মৈত্রেরা তারা অমিত শাহর দফতরের বাইরে বিক্ষোভ প্রদর্শন ধর্ণা করলেন এবং সেখানে রীতিমতো তাদের টানা হেঁচড়া করে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল পুলিশ। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব বাংলা বলছেতে। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। রাজপথে মমতা, বৃহস্পতিবারই নাটকীয়ভাবে তিনি হাজির হয়েছিলেন আইপ্যাকের অফিসে। ইডির তল্লাশির সময় ছিনিয়ে নিয়েছিলেন ফাইল। মুখ্যমন্ত্রীর অভিযোগ তৃণমূলের নথি চুরি করতে ইডিকে কাজে লাগিয়েছেন অমিত শাহ। এটা লজ্জার। আজও একই সুরে আক্রমণ করেন তিনি। বলেন, বৃহস্পতিবার যা করেছি বেশ করেছি। ওরা তথ্য চুরি করতে এসেছিল, পেন ড্রাইভ দেখিয়ে তিনি পাল্টা হুমকি ছোড়েন। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। পাড়ায় পাড়ায় বিজেপির মৃত্যু ঘণ্টা বাজানোরও ডাক দেন তিনি। একসময় বামফ্রন্টের বিরুদ্ধেও এই ডাক দিয়েছিলেন তিনি। বিদায় আসন্ন, বিদায় ঘন্টা বাজছে। পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির, পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন। এদিন মতুয়াগড় তাহেরপুরে গিয়ে অভিষেকও তোপ দাগেন কেন্দ্রকে। ইডিকে কাজে লাগিয়ে বাংলা দখলের চক্রান্ত ভেস্তে যাবে বলে মন্তব্য করেন তিনি। কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে, আর সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে পাঠিয়ে হরণ করছে। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা। এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। যদিও তৃণমূলের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। ममता जाती हैं, वो सिटिंग चीफ मिनिस्टर है, और समाचार पत्रों में यह भी लिखा हुआ है जैन का घर कहाँ है। गाड़ी छोड़ती हैं और फ्लैट में घुसती हैं, उनके पुलिस कमिश्नर जाते हैं, पुलिस अफसर जाते हैं और वहां ईडी के लोगों को हड़काते हैं और ये बहस करती हैं और कागज छीन करके लेके चली जाती हैं। उनका आचरण नहीं अमर्यादित, असंवैधानिक, शर्मनाक है, लेकिन लोकतांत्रिक मर्यादाओं का उन्होंने तार तार कर दिया है। ইডি মমতা সংঘাত এদিন গড়ায় হাইকোর্টেও। ইডির অভিযানকে অবৈধ ঘোষণার দাবি জানায় তৃণমূল। ইডি যে সমস্ত গোপনীয় নথি বাজেয়াপ্ত করেছে তা ফেরত দেওয়ার আর্জি জানায়। অন্যদিকে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে ইডি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি তদন্তে বাধা দেওয়ার অভিযোগও এনেছে তারা। ইডি যে পিটিশন ফাইল করেছে তাতে 1, 2, 3 করে যা চেয়েছে, এবং 1 নম্বর রেসপন্ডেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে করেছে, যিনি সশরীরে ওদের বাধা দিয়েছেন। এরপরে তো আমার মনে হয় ইডির উপরে গোটা পশ্চিমবাংলার মানুষের আস্থা শতগুণ বেড়ে গেল। সব মিলিয়ে কয়লা কেলেঙ্কারি নিয়ে ইডির তল্লাশিকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কলকাতা টিভি।
প্রীতম দত্ত আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে, সুমন রায়চৌধুরী রয়েছেন কংগ্রেসের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে রয়েছেন কৃষাণু মিত্র এবং সিপিআইএম এর তরফ থেকে রয়েছেন সায়ন ব্যানার্জি। আমি প্রথমে প্রীতমের কাছে আসবো। প্রীতম, আমরা কালকে লরেন্স স্ট্রিট থেকে শুরু করে সেক্টর 5 যে রুদ্ধশ্বাস পরিস্থিতি দেখেছি এবং সেই ছবি আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ গিয়ে পৌঁছে যাচ্ছেন লরেন্স স্ট্রিটে, তিনি বেরিয়ে আসছেন এবং তার হাতে ফাইল, তার হাতে ল্যাপটপ। তিনি আজকেও জোর দিয়ে বলেছেন যে তার দলের যে ডেটা, যে তথ্য এবং এসআইআর সংক্রান্ত, মানুষের যে এসআইআর সংক্রান্ত ডেটা, সেই সমস্ত ডেটা চুরি করার লক্ষ্যে এই রেড হয়েছিল এবং যে কারণে তিনি সশরীরে উপস্থিত হয়ে এই ফাইল, ল্যাপটপ ইত্যাদি নিয়ে এসেছেন। এবং একই সঙ্গে তার হুঁশিয়ারি যে তার কাছে সমস্ত পেন ড্রাইভ রয়েছে, তিনি যদি মুখ খোলেন তাহলে গোটা বিশ্বে হইচই পড়ে যাবে। নিশানা করেছেন খোদ অমিত শাহকে। প্রথম কথা হচ্ছে দিদি, আজকে সারা ভারতবর্ষের বাঙালিরা দেখলো যে একজন বাঙালি মুখ্যমন্ত্রী এবং সারা দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি ফাইল চুরি করতে ধরা পড়ে গেছেন এবং নিজেই বলেছেন যে উনি চুরি করে নিয়ে এসছেন। এবং দেখুন আজকে উনি যে যে কথাগুলো বলেন, যে আইপ্যাক যে ওটা তৃণমূলের অফিস। প্রীতম, আমি একটু এখানটাতে জাস্ট প্রশ্ন করি যে চুরি শব্দটা যদি আমরা দেখি, চুরি কাকে বলা হয়? যে সন্তর্পণে লুকিয়ে কিছু নিয়ে আসা। আমরা তো দেখলাম যে ইডি অফিসারদের সামনে দিয়ে তিনি গেলেন, যেটাকে ইংরেজিতে বলে স্টর্মিং করা, এবং তারপর তিনি বেরিয়ে এলেন। এবং ইডি অফিসাররা যদি চুরি করেন, কি করছিলেন ইডি অফিসাররা? প্রথম কথা হচ্ছে আটকালেন না কেন? আজকে ইডি যেটা দিয়েছে, ফোর্সিবলি টুক পজেশন, এই কথাটা লিখেছে ইডি, আপনার যে এটা হাইকোর্টে ফাইল করেছে। তো ফোর্সিবলি টুক পজিশন, আজকে দেখুন, আজকে ওই প্রত্যেকটা না অফিসারদের, যেটা আমি বলছিলাম একটা বলি, এটার উত্তরও দেবো। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে জেনে গেছে জনতা ফাইল চুরি করেছে মমতা। তো আজকে এটা আমাদের বাঙালির লজ্জা যে একজন বাঙালির মুখ্যমন্ত্রী, যে আপনার নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ঋষি বঙ্কিমচন্দ্রের দেশের যে মুখ্যমন্ত্রী, তিনি আজকে ফাইল চুরি করেছেন। এবং আজকে আপনি যদি ওই ইডির পেপারটা দেখেন, ওরা দেখতে পাবেন যে 24 কোটি টাকা এই যে আইপ্যাক, সেই আইপ্যাকের নাকি হাওলাতে ধরা পড়েছে। তো সেইটার যে এফআইআর অনেক দিন আগে হয়েছে, এর আগে অনেকগুলো ডেটে ওনারা অনেক রকম তদন্ত করেছেন, কোর্টে গেছে, কোর্ট বলেছে তদন্ত হয়েছে, অভিষেককেও ডেকেছিল, অভিষেকও গেছে, কথা বলেছে। এই ব্যাপারে আপনার সারা ভারতবর্ষের বুকে অনেকগুলো জায়গায় আপনার রেড চলছিল, দিল্লি কলকাতা মিলিয়ে, কোথাও কিছু হয়নি। আজকে এইখানে আপনার এই আইপ্যাক একটা কর্পোরেট সংস্থার অফিসে সেই সংক্রান্ত জাতীয় বলছে ইডি যে ওনাদের কিছু এভিডেন্সের ভিত্তিতে এখানে রেড করছিল, সেখানে রেডে আজকে হঠাৎ দৌড়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সিপি এবং আরও কিছু আইপিএসদের নিয়ে গিয়ে ওখানে এত যেহেতু লোকজন, একজন না আরও বেশি লোকজন, এটাকে চুরির থেকে ডাকাতি করতে আজকে ওই ফাইলগুলো নিয়ে এসেছেন। এবার আমি আপনাকে বলি, এই যেটা আইপ্যাকের ওয়েবসাইট, এই আইপ্যাকের ওয়েবসাইটে একটু যদি জুম করে আপনার ক্যামেরাম্যান দেখায়, তাহলে দেখতে পাবেন এখানে মানে ওনারা কোথাও কোথায় কাজ করেন এই কর্পোরেট সংস্থা, তাদের প্রত্যেকের নাম, প্রথমেই কেজরিওয়ালের কথা বলা আছে, তারপর নীতিশ কুমারের কথা বলা আছে এবং ভারতীয় জনতা পার্টির কথা বলা আছে। তো সুতরাং এটা প্রমাণিত যে আইপ্যাক কোনো একটা মাত্র ওটা তৃণমূলের অফিস নয়, এটা ওনাদের ওয়েবসাইটে গেলে আপনি বুঝতে পারবেন, অন্য কোথাও যেতে হবে না। তবুও উনি আজকে কেন চলে গেলেন, কেন চলে গিয়ে ওখানে ওই ফাইলগুলোকে নিয়ে মানে স্ট্যাচিং করে নিয়ে আসলেন, ডাকাতি করে নিয়ে আসলেন? তার কারণ হচ্ছে উনি জানেন যে ওটার মধ্যে এমন কিছু আছে, প্রাণভোমরা যেটাকে বলি, প্রাণভোমরা আছে, যেটা আজকে ওনাদের হাতে লেগে গেলে সোজাসুজি মানে শুধুমাত্র ওই ভাইপো টাইপও না, সোজাসুজি মমতা ব্যানার্জি আজকে জেলে চলে যাবেন। তার কারণ হচ্ছে আমরা দেখেছি ইডি আধিকারিকরা সেটা আটকালেন না এবং আমি লরেন্স স্ট্রিটে দাঁড়িয়ে আছেন, লরেন্স স্ট্রিটে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন যে এরপর তিনি আমি যদি ধরেও নিই যে লরেন্স স্ট্রিটে, আমি ধরেও নিলাম যে লরেন্স স্ট্রিটে তারা কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, কারণ এটা ঠিকই যে মুখ্যমন্ত্রী স্বয়ং এভাবে চলে যাচ্ছেন, এটা হয়তো তাদের এসওপিতে কখনো স্থির নেই বা তাদের সিলেবাসের মধ্যে, আর সোজা বাংলায় বললে তাদের সিলেবাসে পড়ে না। কিন্তু তারপর তো তারা সময় পেলেন, কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে তিনি সেক্টর 5 হয়ে যাচ্ছেন। না, এভাবে ঘোষণা করেছে তো কি করবেন, মানে ওখানে কি মুখ্যমন্ত্রীকে ঘাট ধাক্কা দিয়ে মেরে বার করে দেবেন? আরে এত তো অসৌজন্য মানে কোনো রকম কোনো ভারতবাসী হতে পারে না যে একটা আফটারঅল কনস্টিটিউশনের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, আফটারঅল ভারতবর্ষের একজন একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের দিকে এখন সারা পৃথিবী তাকিয়ে আছে, সেই জায়গায় নরেন্দ্র মোদী নিয়ে চলে গেছেন, সেখানে একজন মুখ্যমন্ত্রীকে কে ধাক্কা মারবেন? সে ধাক্কা মারবেন হচ্ছে ভারতবর্ষের কোন একটা এজেন্সি। এটা হতে পারে? এটা তো সারা ভারতবর্ষের জন্য লজ্জা। সেই লজ্জাটা কেজরিওয়াল দিদি, একটা হচ্ছে কোর্ট বলেছে তাকে গিয়ে
অ্যারেস্ট করে নিয়ে আসা, আর একটা হচ্ছে কোনো জায়গায় গিয়ে উনি ঢুকে পড়ে, যেটা অযাচিত জায়গায় ঢুকে পড়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করা, যেটা মানে কেউ কল্পনা করতে আমি পারে আসবো, আমি কিষাণের কাছে আসবো। কিষাণ, যেটা এই প্রীতমদা জন্যই আমরা বলছে। বলছি সব ভারতবর্ষের মানুষ দেখেছে, আর ভারতবর্ষের মানুষ দেখবে অনেক জেলে যাচ্ছে। আইপ্যাক একটা ভোট কুশলী সংস্থা। আমরা সবাই জানি যে প্রশান্ত কিশোরের হাত ধরে আইপ্যাক প্রথমে হচ্ছে সবার কাছে পরিচিত হয়, এবং খুব নরেন্দ্র মোদীদের হয়েও কাজ করেছে আইপ্যাক। জগনমোহন রেড্ডি থেকে শুরু করে, নীতিশ কুমার থেকে শুরু করে, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, এমনকি কংগ্রেসের সঙ্গেও কাজ করেছে। প্রশ্ন হচ্ছে আইপ্যাকের অফিসে যদি রেড হয় তাহলে সেখানে কি পরিস্থিতি হলো যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে সেখানে চলে যেতে হলো, মুখ্যমন্ত্রীকে ফাইল ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসতে হলো, মুখ্যমন্ত্রীকে আজকে রাজপথে নামতে হলো, এবং যেটা রবিশঙ্কর প্রসাদ বলছেন যে এই অ্যাপ্রোচটা সেটা অসাংবিধানিক এবং মুখ্যমন্ত্রীর মর্যাদার সঙ্গে খাপ খায় না। না, সেটা তো মানুষ ঠিক করবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যদি শাসক যদি স্বৈরচারী হয়, শাসক যদি বলতে দাও, অসভ্য হয়, প্রীতম, এক শাসক এক করে যদি please। বর্বর হয়, তখন তার প্রতি উত্তরটা মানুষকে সঙ্গে নিয়েও গণতান্ত্রিক প্রক্রিয়াতে যা যা হওয়ার কথা সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্যে র্যাটেলড বিজেপি তাই ঠাউর করতে পারছে না। ওই যে তুমি যেটা এসওপি বললে, বা যা অবস্থা ইডি সিবিআই এর, তাই অবস্থা বিজেপি, কারণ দুটো তো সম্পৃক্ত হয়ে গেছে। এখানে অনেক কিছু কথা বলা হলো, দেখো ওই একই মানসিকতা। বন্দে মাতরম তো ব্যান করেছিল তৎকালীন শাসক ব্রিটিশরা, সেই আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করা হচ্ছে। নেতাজিকে যেই চোখে অপমান করা হয়েছিল, সন্ত্রাসবাদী অনেক কিছু বলা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের বাঙালি বিদ্বেষী শাসক একই কথা বলছে। এখন তোমাকে আটকাইনি ভাই, এই যে এই যে এই যে এটাই অসভ্যতামি, এটাই তো গণতন্ত্রের পরিপন্থী। আমি বলছি এই ইডি, এই সিবিআইয়ের প্রতি আমাদের কেন সারা ভারতের কারোর আস্থা নেই? আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনকে যখন তারা সিটিং চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করেছিল, পরবর্তীকালে 5 মাস জেলে রাখা, যার মধ্যে সেই রাজ্যের নির্বাচন হয়ে গেল, সেখানে কোর্ট বলেছিল একে অ্যারেস্ট করার কোনো তথ্য প্রমাণ ইডির কাছে ছিল না, অথচ হেমন্ত সোরেনকে 5 মাস জেলে রেখেছিল, যার দরুন ঝাড়খণ্ডের নির্বাচন ছিল। তো অ্যাকচুয়ালি এরা বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট, ইডি আজকে বিজেপির ইলেকশন ডিপার্টমেন্ট। সেটাই আজকে আমার নেতা বলেছেন যে ইডি এবং ইসি মানে ইলেকশন কমিশন, এই দুটো হাতকে তারা E2কে নিয়ে এসছেন, আমাদের কাছে M3 আছে, মা মাটি মানুষ আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, যেই কেসগুলোর কথা বলছি এতদিন কেন করেননি? 2020 সালের কেস, তখন বর্তমান যার বাড়িতে রেড করেছেন তিনি এই সংস্থার সাথে যুক্তই ছিলেন না, তিনি 2023 সালে আইপ্যাকের সাথে যুক্ত হয়েছেন। আমি আরে কি মুখ্যমন্ত্রীকে কেন যেতে হবে যে প্রশ্নটা? তার কারণ হচ্ছে ওনারা যে অ্যানালিসিস করেন, যে মার্কেট ডেটা কালেক্ট করেন, সেইটা আমাদের দলের পক্ষ থেকে করেন, দল সেটাকে বরাত দিয়েছে ওনাদেরকে। এবং এই পুরো রিসার্চটা SIR হোক, বারবার সরকারের পারফরমেন্স হোক, বিভিন্ন হোক, এবং ইলেকশন ক্ষেত্রে বিরোধী দলের যারা প্রস্তাবিত প্রার্থী এবং আমাদের দলে সম্ভাব্য প্রার্থীদের পুরো বিস্তর্ণ একটা 1000-2000 মানুষের তালিকা আছে, যাদের পুরো ডেটা আছে, তাদের সম্পর্কে মার্কেট রিসার্চ আছে, মানুষের ফিডব্যাকস আছে, তার অ্যানালিসিস আছে। এই সব জিনিসটা তারা ভেবেছিলেন তো গণতান্ত্রিকভাবে করতে পারছি না, তাই এটা করবে। এবং দিনের শেষে কি হচ্ছে, এই ইডি সিবিআই এই কেষ্টমণ্ডলের বীরভূম জেলার সব চালকল কেষ্টমণ্ডলের নামে করে দিয়েছিল। সেই নিয়ে আমাদেরকে আলোচনা করতে বাধ্য হয়েছিল সিলেক্টিভ লিগ এই ইডি সিবিআই এর। পরে কি প্রমাণ হলো? একটাও প্রমাণ হয়নি। কেষ্টমণ্ডলের বডিগার্ড, অনুব্রত মণ্ডলের বডিগার্ড সেহগল হোসেন, তার নাকি 300 কোটি টাকার সম্পত্তি। পরে কি প্রমাণিত হলো? 18 লক্ষ টাকার বেচারার সম্পত্তি, তার মধ্যে 8 লক্ষ টাকা লোন। তো এই যে মিথ্যা ভাসিয়ে, মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করা, এটা তো রপ্ত করেছে ইডি সিবিআই অমিত শাহ আমল। এবং আমি আবার বলছি, একই 2019 সালে যখন এই কেসটা শুরু হচ্ছে, শরদ পাওয়ারকে বলা হয়েছিল 25,000 কোটি টাকার দুর্নীতিগ্রস্ত। তারপরে সেই কেসটা আজকে কোথায় আছে? প্রফুল্ল প্যাটেলের 1000 কোটি টাকা সম্পত্তি ক্রোক করলো, যেই বিজেপির সাথে সে আঘাত করলো, অমনি তার ক্রোক তুলে নিল। আমি আসবো, আমি সায়নের কাছে আসি। ইলেকশন ডিপার্টমেন্ট। সায়ন, আমরা দেখলাম যে কাল যখনই এই গোটা পরিস্থিতিটা যখনই মার্চ করলো, সেই সময় তড়িঘড়ি মোহাম্মদ সেলিম তিনি সাংবাদিক সম্মেলন করলেন এবং সেখান থেকেই তিনি শুটটা বেঁধে দিলেন যে দিদি মোদি সেটিং এর শুটটা, যেটা তোমরা বারবার বলে আসো, সেটিং বাইনারি, সেই প্রসঙ্গটা আরো একবার সামনে আনলেন। এবং দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় তোমরা একটা মিমো পোস্ট করেছো যে যেখানে 4 জন ব্যক্তি ছন্দে ছন্দে নাচছেন এবং বলা হচ্ছে যে আসলে গোটাটা স্ক্রিপ্টেড, কেউ কাউকে কিচ্ছু করবে না, আসলে হচ্ছে এই যার মধ্যে সম্ভবত একটা বিজেপি, একটা
তৃণমূল কংগ্রেস, একটা আইপ্যাক এবং আরেকটা হচ্ছে ইডি, এবং সবাই সবার দিকে তাকিয়ে নাচবে এবং গোটাটাই স্ক্রিপ্টেড। কেন তোমাদের এটাও কেন মনে হচ্ছে? না, এটা মৌপিয়াদি, প্রথম কথা হচ্ছে এটা শুধু আজকে আমাদের মনে হচ্ছে না, এটা বাংলার বহু মানুষের মনে হচ্ছে, এমনকি বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারও মনে হচ্ছে। সামগ্রিকভাবে এটা শুধুমাত্র আজকে আর আমাদের ভাষ্য নয়, আমরা এতদিন ধরে বলছিলাম, দেখো রাজনীতিতে তো একটা ভাষ্য তৈরি হয়, এতদিন ধরে আমরা এটা বলছিলাম বাংলার মানুষকে, অনেকে বিশ্বাস করেছেন, অনেকে বিশ্বাস করেননি, অনেকে সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু আজকে আর খুব একটা সন্দেহ প্রকাশের জায়গায় থাকছে না মৌপিয়াদি। দেখো খুব চেল্লামিল্লি হচ্ছিল, তো আমি একটা হিউমার দিয়ে শুরু করছি। মানে আমার খুব গতকাল এই সবটা দেখে, আর যা সুন্দর শীত পড়েছে, আমার প্রসেনজিৎ আর ঋতুপর্ণা সেই পুরোনো দিনের একটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ মনে পড়ে যাচ্ছিল, যে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে ইডি দিদির নাটক জমেছে। এখন এই যে নাটক, মৌপিয়াদি দেখো একটা কমন ম্যান হিসেবে, আমি সিপিএম, তুমি সাংবাদিক, সব ভুলে যাও, সব ভুলে যাও। তুমি ভাবো আমরা একজন সবাই সাধারণ মানুষ, আমাদের পাড়ায় চুরি হয়েছে, পুলিশ তল্লাশি করতে এসছে, তল্লাশি চলাকালীন পাড়ার কোনো এক মোড়ল বা মাতব্বর পুলিশের সামনে গিয়ে সেখান থেকে সমস্ত তথ্য নিয়ে চলে আসছে, এসে বাইরে আবার গলা উঁচিয়ে বলছে যে হ্যাঁ এইগুলো যা যা ছিল এইগুলো সব নিয়ে চলে যাচ্ছিল, আমি সব ছিনিয়ে নিয়ে চলে এসেছি, এখানে এসেছি, এখন থেকে আধ ঘন্টা পরে অমুক জায়গায় যাব। সাংবাদিকরা সেটা দেখাচ্ছেন, গোটা দেশের মানুষ দেখছে, ইডির অফিসাররা দেখছে, বিজেপি দেখছে, কেন্দ্রের সরকার দেখছে, সবাই দেখছে। আবার সেম জিনিস সেকেন্ড জায়গাতেই কিও হচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এবং যে তথ্যগুলো কিন্তু ইডি যে আজকে আদালতের দ্বারস্থ হয়েছে, সেখানে ডিজিসিপি সহ যে 6 জনের নাম রয়েছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রীর নাম রয়েছে। হ্যাঁ, তা এই সিবিআই তো রাজীব কুমার নিয়েও সুপ্রিম কোর্টে মামলা করেছিল, 6 বছর ধরে সেই মামলা লড়েনি, গত বছর সেই মামলা লড়তে গেছে, মুখ থুবড়ে পড়েছে। আমি যে কথা বলছিলাম মৌপিয়াদি, যে কোনো একজন সাধারণ মানুষ যদি এই কাজ করতেন, কোনো একজন সাধারণ মানুষ যদি এই বিষয়টার মধ্যে এরকম কাজ করতেন, তাহলে তার সাথেও কি সেম ট্রিটমেন্ট হতো? সেম ট্রিটমেন্ট তো হতো না। অরবিন্দ কেজরিওয়ালের সাথে সেম ট্রিটমেন্ট হয়েছে, হেমন্ত সোরেনের সাথে সেম ট্রিটমেন্ট হয়েছে, লালু প্রসাদ যাদবের সাথে সেম ট্রিটমেন্ট হয়েছে। শুরু করেছিল সারদা রোজ ভ্যালি থেকে, আজকে চলছে কয়লা দুর্নীতির তদন্ত। কিভাবে প্রত্যেক কটা তদন্তে যখনই কান টানলে মাথা আসে, যখনই মাথা অবধি পৌঁছানোর চেষ্টা করা হয়, অদ্ভুত ভাবে কিছু না কিছু করে সেটিং হয়ে যায়। মৌপিয়াদি, আমরা হয়তো একটা নাম সবাই ভুলে যাচ্ছি, বিনয় মিশ্র। যেহেতু কয়লা দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে, কয়লা দুর্নীতির মূল মাথার নাম বিনয় মিশ্র, যিনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, তিনি বিদেশে পালিয়ে গেলেন। শুভেন্দু অধিকারী বললেন অভিষেক ব্যানার্জির সাথে বিনয় মিশ্রর কথা হয়, উল্টো দিক থেকে অভিষেক ব্যানার্জিও থ্রেট করে বললেন যে হ্যাঁ আমার কাছেও তথ্য আছে, দুজনেই অডিও ক্লিপের কথা বললেন, দুজনেই অডিও ক্লিপের কথা বললেন, এবং এক্স্যাক্টলি এবং অদ্ভুতভাবে তারপরেই শ্মশানের নীরবতা হয়ে গেল। আমি আসবো সায়ন। সেটিং এর ফলে মৌপিয়াদি যদি একটুখানি সময় দাও, সেটিং এর ফলে যেটা হচ্ছে, তৃণমূল বিজেপি দুজনে ক্ষমতার ভরকেন্দ্রে থাকবার জন্য বাংলার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি সুমনদার কাছে আসবো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটু কিঞ্চিত বিড়ম্বনার জায়গায় যারা রয়েছেন তারা সম্ভবত প্রদেশ কংগ্রেস। কারণ পাবন খের একদিকে এই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা, বিশেষ করে ভোটের মুখে, সেটা নিয়ে বিজেপি বিরোধী দলগুলোর অবস্থান, ইন্ডিয়া জোটের বাধ্যবাধকতা, অন্যদিকে হচ্ছে এই রাজ্যে প্রদেশ কংগ্রেসের অবস্থান। সেখানে দাঁড়িয়ে পাবন খেরা, অধীর রঞ্জন চৌধুরী, সুমন রায় চৌধুরী, এদের সবার বক্তব্যগুলো কিন্তু তার মধ্যে ইউনিফর্মিটিটা সেভাবে পাওয়া যাচ্ছে না। সুমনদা, আমি যদি ভুল না করে থাকি, আপনি মনে করেন যে কাল এইসব যারা করেছে তাদের অ্যারেস্ট হওয়া উচিত? আমি একটা কথা বলি, পাবন খেরা মনে করেন? দেখুন, আজ বাংলার প্রেক্ষিতে আমি বাংলার কংগ্রেসের মুখপাত্র, আমি তারা শীর্ষ নেতৃত্ব, তাদের সম্বন্ধে আমার বলার সেই ধৃষ্টতা আমার নেই, আমি বলবও না। একটা কথাই বলি, কালকে যে ঘটনাটা ঘটেছে, সবাই এখানে একটা কথাই বলছে, সায়নও একটু আগে বলল যে ইডি এবং সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজকে মৌপিয়া এই কাজটা যদি কৃষাণু, আমি বা ইভেন প্রীতমও করতো, তাহলে কি আমরা রেয়াত পেতাম না। একজন মুখ্যমন্ত্রী, গতকাল কিন্তু উনি মুখ্যমন্ত্রী হিসাবে গেছিলেন, আজকে উনি মাইকে বলছেন আমি গতকাল তৃণমূল সুপ্রিমো হিসাবে গেছিলাম। জাস্ট 180 ডিগ্রি ঘুরে গেল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যারেটিভ। একজন মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন, তার ফাইল, সেটাকে কেউ চুরি বলছে, কেউ ছিনতাই বলছে, আমি সেটিং বলবো, এই পরিযায়ী তদন্তকারী সংস্থারা আসেন ভোটের আগে। এ বিষয়ে বাংলার মানুষ কেন একটা এখন নার্সারির বাচ্চাও বুঝতে শিখে গেছে।
এর রুটটা অন্য জায়গায়। এর রুটটা যেদিন জয়রাম রমেশ ওই মৌসম বেনাজির নূরের জয়েনিংয়ের দিন বলেছিল, এখন হঠাৎ ইন্ডিয়া ব্লককে মনে পড়ছে, সেই জায়গাতে এর রুটটা অন্তর্নিহিত হয়ে রয়েছে। আজকে বাংলার কংগ্রেসিরা ওনাকে চেনে, বাংলার মানুষ ওনাকে চিনে গেছে। এখন শেষ অস্ত্র হচ্ছে দিল্লিকে ধরে থাকো। ইন্ডিয়া ব্লকের নেতারা যেন আমাকে সত্যি সত্যি বুঝতে পারে ভারতীয় জনতা পার্টি, ইডিআই, সিবিআই, ইডি, সিবিআই কিভাবে আমার উপরে অত্যাচার করছে। ইন্ডিয়া ব্লকের জয়রাম রমেশ বুঝছেন, পাবন খেরা বুঝছেন না। ইন্ডিয়া ব্লকের নেতৃত্বের, আমি শুধু কংগ্রেসের কথা বলিনি, ইন্ডিয়া ব্লকের নেতৃত্বে অন্যান্য নেতৃত্বরাও রয়েছে, তাদের কাছ থেকে কি করে সিম্প্যাথি আদায় করা যায়, এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। আর দ্বিতীয়, যেভাবে কাল ঘটনাটা ঘটেছে বৌপিয়া, আজকে ওটিটি প্ল্যাটফর্মের যুগে খুব দুর্বল চিত্রনাট্য। একটু আগে আমরা আমাদের পূর্ববর্তী বক্তারা বলছিলেন, এইভাবে একটা সাংবিধানিক পদের গরিমাকে কিভাবে শেষ করতে হয় এটা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখতে হয়। আর ইডি আর সিবিআইকে আমি জিজ্ঞেস করব, আজ অবধি 6000-এর ওপরে মামলা রুজু হয়েছে, কনভিকশন কটা হয়েছে? আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে তো আগে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। আর যেটা শুরুতেই বলছিলাম যে এই আইপ্যাকের দফতরে ইডির হানার জের আছড়ে পড়লো দিল্লিতেও। দেখুন, The candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? আইপ্যাকে করোধা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে হানা দিয়ে তৃণমূলের নথি দখলের অভিযোগে এভাবেই আসরে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। আজ নামলেন পথে। আর এদিনই দিল্লিতে অমিত শাহর অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন শতাব্দী, ডেরেক, মহুয়া মৈত্র সহ তৃণমূলের 8 সাংসদ। अमित शाह को बुलाओ यहाँ ऑफिस में। बंगाल में क्या कर रहे हैं अमित शाह? करके हमारा इंफॉर्मेशन ले रहा है। अरे ये लोग हार रहे हैं पश्चिम बंगाल में, इसलिए सब चोरी करने गए हैं। আটকের পর প্রত্যেককে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। 144 ধারা জারি থাকাতেই এভাবে সরাতে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে জনপ্রতিনিধিদের সঙ্গে এহেন আচরণে গর্জে ওঠেন তৃণমূল সাংসদরা। तो देखे कैसे एमपी लोग को इन लोग खींच खाच के हमारे टांग खींच के इन लोग ने ले आया है। মমতা ব্যানার্জি যেভাবে প্রোটেস্ট করেছে, ভারতবর্ষের প্রত্যেকটা অপোজিশন লিডারকে এভাবে প্রোটেস্ট করা উচিত, তবেই বিজেপি বুঝবে যে তারা কি করছে এবং ভারতবর্ষের মানুষ কি চাইছে। তৃণমূল সাংসদদের এহেন আচরণের তীব্র নিন্দা করেছেন রবিশঙ্কর প্রসাদ। পথনাটিকা বলে কটাক্ষ লকেটের। The honorable members of parliament of the TMC are becoming the front soldiers to conceal corruption of TMC. কিসের এত নাটক? এ তো পথনাটিকা। এ তো শীতের সকালে সবাই গিয়ে জ্যাকেট পরে সবাই গিয়ে শুধু পথনাটিকা চলছিল। তৃণমূলের প্রতিবাদকে উচ্চ গ্রামের নাটক বলে মনে করছেন সুজন চক্রবর্তীও। কোনো সন্দেহ আছে নাকি এসব যা হচ্ছে এটা একটা চিত্রনাট্য নাকি আমি জানি একটা নাট্যচিত্র কিনা, দেখিয়ে তারপর নাটক করা নাকি নাটক তাই অনুযায়ী প্লট বানানো, এটা নাট্যচিত্র, চিত্রনাট্য না। সব মিলিয়ে আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি নিয়ে ঝড় উঠেছে কলকাতা থেকে দিল্লি সর্বত্রই। আর ভোটের আগে এ নিয়েই জমে উঠেছে বঙ্গ রাজনীতি। কলকাতা টিভি। শানু, রবিশঙ্কর প্রসাদরা এটাকে যেভাবে পোর্ট্রে করতে চাইছেন, এই প্রশ্ন তো উঠবে যে যেখানে করাপশনের দুর্নীতি করছে ইডি এবং সেই ইডির কনভিকশন রেট বলো, ইডির অপারেশনাল ক্যাপেবিলিটি বলো, তা নিয়ে হাজার হাজার প্রশ্ন সত্ত্বেও এখানে নির্দিষ্টভাবে একটা করাপশনের তদন্ত করতে ইডি নির্দিষ্টভাবে এক বা একাধিক জায়গায় হানা দিয়েছে। সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন, সেটা নিয়ে সাংসদরা তারা অমিত শাহর দফতরের বাইরে এরকম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি করছেন। রবিশঙ্কর প্রসাদের তো এই ভাষ্যটা তারা তৈরি করছেন যে আসলে করাপশনের পক্ষে গিয়ে তোমরা এরকম ডেসপারেশন দেখাচ্ছ। তারা যা খুশি
তৈরি করতে পারেন, কিন্তু সেটা বাস্তব হয়ে যায় না। বাস্তব যেটা ভারতবর্ষের মানুষ, বাংলা আজকে 11 কোটি বাঙালি দেখছে, সেটা কি? আজকে এত কথা কংগ্রেসের প্রতিনিধি বা সিপিএমের প্রতিনিধি বলল, কিন্তু এটা তো বাস্তব যে মাত্র কিছু বছর আগে 2020-21-এ আমাদের ভারতবর্ষের প্রায় 11টি রাজ্য, সবকটাই অবিজেপি দলীয় শাসিত রাজ্য, তারা এরকমই দুর্নীতি তদন্তের নামে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সিবিআইয়ের বিরুদ্ধে জেনারেল কনসেন্ট উইথড্র করেছিল। তার মধ্যে বাম শাসিত কেরালাও ছিল এবং কংগ্রেস শাসিত একাধিক রাজ্য ছিল এবং আমাদের পশ্চিমবাংলাও ছিল। তো তার মানে এটাতে সব দলের একটা অভিজ্ঞতা যে এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিকভাবে বিজেপি ব্যবহার করছে। এখন তারা বাংলাতে তাদের রাজনীতির জন্যে সত্যিকে মিথ্যা বলে দেখাতেই পারেন, তাদের বাধ্যবাধকতা আছে, কিন্তু বাস্তব হচ্ছে যে জেনারেল সিবিআইয়ের উপরে কনসেন্ট রাজ্য সরকারগুলো তুলেছিল এবং সবকটাই সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল শাসিত ছিল। ইডির বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় যারা পার্টি আছে, যারা ন্যাশনাল পার্টি বা রিজনাল পার্টি, তাদের অবস্থান কি যারা বিজেপির বিরুদ্ধে? আমি তো একটু আগে হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়ালের উদাহরণ দিলাম, শরদ পাওয়ারের উদাহরণ দিলাম, আরও ভুরি ভুরি ওদের মনীষ সিসোদিয়া এখন তো ছাড়, উপমুখ্যমন্ত্রী থাকাকালীন তাকে গ্রেপ্তার করতে হয়েছিল। এখন বিভিন্ন রাজ্যতে তুমি দেখো না, অজিত পাওয়ারের বিরুদ্ধে 70,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ কে করেছে? বিজেপি করেছিল। হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ কে করেছিল? অমিত শাহ করেছিল। কংগ্রেসের বর্তমান কেরালার প্রধান যিনি সতীশন, ইনি বলছেন যে কেরালাতে সিপিএম এর মুখ্যমন্ত্রীর সাথে অমিত শাহ সেটিং আছে তার মেয়েকে বাঁচাবার জন্য। এবার সুমন দা, এখন এইগুলো তো বাস্তব। একটাই বক্তব্য, ইডি এবং সিবিআই কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় জনতা পার্টি ব্যবহার করে, এটা আমার দল নিশ্চয়ই বলেছে, একাধিকবার বলেছে, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু দ্যাট ডাজ নট মিন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যামাউন্টের করাপশন করেছে এবং যেভাবে উনি চোর বাঁচাও আন্দোলনে নেমেছেন, কোন কংগ্রেসী রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে দেখা যায়নি। এইভাবে এই ইনস্ট্যান্স তোমরা দেখাতে পারবে না। না না, ও এরকম ভাবে চোর বাঁচাও আন্দোলন করে না বলে কংগ্রেস হারে, বিজেপিকে চুরি করতে দেয়, বিজেপির কাছে মাথা নত করে না বলে, বিজেপির কাছে মাথা নত করে না বলে কংগ্রেসকে অনেক সময় ডিফিট স্বীকার করতে হয়। আর তোমরা সেটিং করে শুনে না, কেন্দ্রীয় বিজেপি খুব ভালো করে জানে এই প্রীতম দত্তরা কত বড় অপদার্থ। তোমরা স্টুজ, শুনে না, তোমরা বিজেপির স্টুজ, মানুষ বিচার করে। তোমরা বিজেপির স্টুজ। জিনিস বলো, আইপ্যাকের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট চেক হওয়ার কথা ছিল, তাহলে আইপ্যাকের রিসার্চ এন্ড অ্যানালিসিস ডিপার্টমেন্টে গিয়ে তারা কি ফাইল করছিল? আইপ্যাকের যদি কোনো টাকা পয়সা লেনদেনের বিষয় থাকে তাহলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, রিসার্চ এন্ড অ্যানালিসিস ডিপার্টমেন্টে গিয়ে তারা কি কম্পিউটার একটা কাম যেখানে অ্যাকাউন্টসের কিচ্ছু নেই, বিন্দু একটা কৃষাণু, একটা সেনসিটিভ, যদি সত্যি সত্যি করাপশনের সঙ্গে রিলেটেড কিছু থেকে থাকার সম্ভাবনা থেকে থাকে, সেটা তারা একদম অ্যাকাউন্টসেই রাখবেন, এটাই বা কে বলে দিল? এই ফর্মুলাটাই বা কে? এটাই ম্যান্ডেটরি। যার বাড়িতে ডাইরেক্টর হিসেবে যাকে বাড়িতে রেড করছে, তিনি তো এই সংস্থার সাথে যুক্তই ছিলেন না যখন এই অভিযোগটা প্রথম এফআইআরটা দায়ের হয়। তো তার বাড়িতে কি করতে গেছে প্রীতম? তিনি 2020 সালে আইপ্যাকে ছিলেনই না। একই সঙ্গে আজকে মুখ্যমন্ত্রী আজ আরো একবার দুর্যোধন দুঃশাসন প্রসঙ্গ তুলেছেন। শুধু তাই না, আজকে নাম করে তিনি বলেছেন যে কয়লা পাচারের টাকা অমিত শাহর কাছে গেছে। শুধু অমিত শাহ কেন, রাজনাথ সিং বলেছে, জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছে, শুভেন্দু অধিকারী বলেছে। আমি আপনাকে একটা ক্লিপিং দেখাতে পারি যে কি ভাষায় মমতা ব্যানার্জি আজকে কথা বলেছে। বাংলা ভাষার অপমান, কিন্তু এমন দেখো কুৎসিত বিজেপি 4টা ভোট কমবে, একটাও বাড়বে না, কুৎসিত ভাষা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কিস্তি, ওরকম ভাষা প্রয়োগ করেছেন মঞ্চে দাঁড়িয়ে। তো আমি আমার মানে লজ্জা আছে, কারণ আমরা একটা বাঙালির ছেলে, আমি এরকম ভাষা প্রয়োগ করতে পারি না, না দেখাতে পারি। আফটার অল তো উনি আমার মুখ্যমন্ত্রী, কিন্তু মাথা হেট হয়ে গেছে, বাঙালির নামে কলঙ্ক। তো যাই হোক, আজকে আমি আবার ফিরে আসি আইপ্যাকের ব্যাপারে। কি ভাষা দুপক্ষ প্রয়োগ করছে? না না, প্রধানমন্ত্রী করেছেন, আমি করিনি। প্লিজ, আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তাদের যদি কোনো বক্তব্যে কোনো উচ্চারণে তাদের বিকৃতি থেকে থাকে, সেটা আজকে সেটা ডেফিনেটলি সেটা কাম্য নয়, কিন্তু সেটা
আজকের আলোচনার বিষয় নয়, এবং আমরা দুজনের যে যে পদের যে মর্যাদা, সেই মর্যাদার প্রতি Exactly. রেসপেক্টফুল থেকে আমরা আজকে প্রসঙ্গে ওই পদের মর্যাদার জন্য সারা বাংলার মানুষ যারা যারা কলকাতা টিভি দেখছেন তারা এইটুকু যে মুখ্যমন্ত্রী বললো এটাই ঠিক, যে আমরা ওই চেয়ারটা রেসপেক্ট করি, ওই পদের মর্যাদার জন্যই কালকে ঘাড় ধাক্কা দিয়ে এই মমতা ব্যানার্জিকে বার করে দেওয়া হয়নি। কালকে যদি বলে যেতেন যে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিসেবে আসছি না, চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস হয়ে আসছি, কালকে সেদিনকে আইন অনুকূলভাবে যেভাবে ডেমোক্রেসিতে একটা ক্রিমিনালের সাথে ব্যবহার করা হয় সেইভাবে ইডি করতো। আজকে আমি তোমাকে তোমার যে ইডি ফাইল করেছে যেটা কোর্টে, পরিষ্কার ওনারা বলছেন, কালকে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে 8/1/2026 এই 20 কোটি টাকার একটা লেনদেনের কংক্রিট এভিডেন্স মেটেরিয়াল পাওয়া গেছে প্রত্যেকজনের আইপ্যাকের থেকে, মানে আইপ্যাকের একটা ওরা চেয়েছে, সেই জন্য ওনারা রেড করতে এসছেন। তাহলে কেন মমতা ব্যানার্জি কেন বারবার বলছে এবং লিখেছে ওনারা যে ওনারা বারবার একবার দুবার না বারবার অনুরোধ করার পরেও আজকে মমতা ব্যানার্জি শোনেনি। আজকে উনি বল প্রয়োগ করে নিজের এই পেশি শক্তিকে কাজে লাগিয়ে আজকে উনি ফাইলগুলো নিয়ে চলে এসেছেন। এবং মপিয়া দিয়ে আজকে বলি, একটু আগে কিষাণ বলছিল যে ওনার কিসব ডেটা ফেটা আছে তৃণমূল কংগ্রেস, যাই হোক তোমাকে দেখিয়ে দিলাম যে আইপ্যাক তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল উইং নয়, তো সেটা কোন ডকুমেন্ট ওনারা সাইন করেছেন, কত 600 কোটি টাকা দিয়েছেন সেটা আমরা জানি না, কিন্তু আজকে সেটা ওনারা বলবেন। কিন্তু ওনারা আজকে মানে প্রমাণিত করে দিল যে ওনাদের ক্যান্ডিডেট লিস্ট না তৃণমূল ভবনে থাকে না মমতা ব্যানার্জির কাছে থাকে, একজন হিন্দি ভাষী প্রতীক জনের কাছে থাকে। আরেকটা কথা বলছি, এই ধরুন আজকে যে মমতা ব্যানার্জি যে আপনার গিয়ে হাঁটলো, এত নাটক করলো, তাতে কী লাভ হলো? এই উনি যে বলছেন যে আপনার ক্যান্ডিডেট লিস্ট পাওয়া গেছে, আসলে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে ওখানে ইউথ মিনিস্ট্রি, আপনার ওয়েস্ট বেঙ্গল ইউথ মিনিস্ট্রির একটা কাগজ, একটা পুরো এত বড় কিছু তোমাদের ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তাহলে বলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাগজ ওখানে কি করছে? কি করে একটা কর্পোরেট সংস্থার কাছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেই সব ক্লাবগুলোকে টাকা দেয় তার পুরো লিস্ট ওখানে চলে গেল তোমাদের ক্যামেরার মাধ্যমে, যেগুলো ওই চুরি করে মমতা নিয়ে আসলো। তার কারণ হচ্ছে মমতা এত কিছু করার কি আছে, এটাই হচ্ছে তার কারণ হচ্ছে ওই যে আসলটা ওই যে আপনার ফোন, ল্যাপটপ আর ওই সবুজ ফাইল যেটা চুরি করে এনেছেন, ওটাই হচ্ছে প্রাণ ভ্রমরা। সুভাষচন্দ্র বাড়িতে একে অন্যের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে এফআইআর হলো, গোটা বিষয়টা কোর্ট অবধি গড়ালো এবং সেখানেও দুপক্ষই কোর্টে মুভ করলো, সব মিলিয়ে গোটা বিষয়টা যে মাত্রায় পৌঁছে গেল। কোন মানে মাত্রাটা কি আমরা তো সেটাই বুঝতে চাইছি, তাপমাত্রা যা কমছে কোন মাত্রায় পৌঁছালো? এই মাত্রার নিচে সেটিং লেখা থাকতে পারে, এই মাত্রার তলায় অন্য কিছু লেখা থাকতে পারে না। দেখো মপিয়াদি, আমরা পার্টির তরফ থেকে তোমার চ্যানেলের মাধ্যমে বাংলার মানুষকে 2-3টে কথা বলতে চাই। এক, এই সব হবে, হওয়ার পরে আমরা বলবো সেটিং সব হলো, তোমরা নিউজ করলে সব হলো। আমরা বলছি এই পশ্চিমবাংলার বুকে যতগুলো দুর্নীতি আজ অব্দি হয়েছে, দুর্নীতি তো হয়েছে এই বাংলার বুকে যতগুলো দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির প্রত্যেক কটা তদন্তভার নয় সিবিআই নয় ইডি পেয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে। কোন দুর্নীতির তদন্তভার আজ অব্দি ইডি বা সিবিআই শেষ করতে পারলো এবং কোন দুর্নীতিতে আজ অব্দি ট্রায়াল শুরু হলো, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। এই যে বিজেপির প্রতিনিধি একটু আগে বলছিলেন যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে আসতেন তাহলে তাকে সেইখানেই আমরা সবক শিখিয়ে দিতাম, মানে ইডি সবক শিখিয়ে দিত। আচ্ছা, রাজীব কুমারকে যে সময় তদন্তর কাজে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হচ্ছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তা আটকালেন, কোন সরকারি কাজে যখন বাধাদান করা যায় তো কগনিজেবল অফেন্স হিসেবে তাকে সেখানেই অ্যারেস্ট করা হয়। আচ্ছা, সিবিআই কেন সেই সময়তে তাকে অ্যারেস্ট করেনি? আচ্ছা ছেড়ে দিন, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করা হলো আজ থেকে 1 বছর আগে। গোটা বাংলা জুড়ে শুভেন্দু অধিকারী থেকে বিজেপির নেতারা প্রতিদিন সন্ধ্যাবেলা একেবারে পাঁচালি পড়া শুরু করলেন, এই পরশুদিন ভাইপো অ্যারেস্ট হলো বলে। তারপরে দেখলাম কালীঘাটের কাকু বেল নিয়ে বাইরে ড্যাং ড্যাং করতে বেরিয়ে চলে এলেন।
আমরা যে কথা বলতে চাইছি, বাংলার বুকে এতগুলো দুর্নীতি, পিসিকে জেল খাটাবো, ভাইপোকে জেল খাটাবো বলে বাংলার মানুষের ভোট নিল, কিন্তু এই দুর্নীতিগুলোর আলটিমেট হলো কি? এই দুর্নীতির তদন্ত গেল কোথায়? আর শেষ কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র কৃষ্ণানুদার মুখ্যমন্ত্রী নয়। আমি মানি আর না মানি, আমার পছন্দ হোক বা না হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী। আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোন আইপ্যাক নামক এক কোম্পানিতে ইডির রেড পড়েছে বলে সেখানে গিয়ে একটা সবুজ ফাইল হাতে করে নিয়ে বেরিয়ে এসে বলছেন হ্যাঁ আমি এই ফাইল বের করে এনেছি। কল্পনা করতে পারি বুদ্ধদেব ভট্টাচার্য এই কাজ করতেন, কল্পনা করতে পারি জ্যোতি বসু এই কাজ করতেন, কল্পনা করতে পারি বিধানচন্দ্র রায় এই কাজ করতেন। এটা বাংলার মুখ্যমন্ত্রী কৃষণ respond করতে চাই, কৃষণ। দেশের কাছে রাজ্যের মাথা হেট হয়ে গেল। কৃষণ রেসপন্ড করতে চাই। সঞ্চয়িতা কেলেঙ্কারি, ওভারল্যান্ড কেলেঙ্কারি, ট্রেজারি, একাধিক ট্রেজারি কেলেঙ্কারি, কোদাল কেলেঙ্কারি, মাটি কাটা কেলেঙ্কারি, লোহাচুর কেলেঙ্কারি, কোনটার কনভিকশন হয়েছে? এটা তো মানে প্রমাণিত কারাপশন পশ্চিমবাংলার মাটিতে সংগঠিত হয়েছে। কোনটার কারাপশন হয়েছে? আমরা তো জানতে চাই কোনটার কারাপশন, কোনটার কনভিকশন হয়েছে। এখন তো তাই কোর্টে যাচ্ছে, এখন তো লোকে জেলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এইগুলোর কোন কনভিকশন হয়েছে? কটা কোর্টে উঠেছে? আজকে মাস মার্ডার, মারিন ঝাঁপি, বিজয় সেতু, সাইবারি, কোনটার কনভিকশন হয়েছে? এসব শুনে কি হবে? এক সেকেন্ড 10 সেকেন্ডে আমি প্রীতমের কাছে যাব। না না, একদম কৃষাণুদা ঠিকই বলেছে। থামো না, এক সেকেন্ড, আমি সময় দিয়েছি প্রীতম। সময় দিয়েছো? আচ্ছা, আমি বুঝতে পারি। আমি বলছি যে কৃষাণুদা যা বলছে খুব সঠিকভাবেই বলছে, সেই জন্যই কৃষাণুদা মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসলে এক একটা ফাইল খুলবো। তারপরে দেখলাম ফাইল খোলার বদলে মুখ্যমন্ত্রী বগল দাবায় গতকাল নিজের ফাইল নিয়ে দৌড় করছেন। আর লোক হাসিও না, মানে বেলায় বেলায় বিদেয় হও। মাইনি বলছি, তোমরা রাজ্যের যা ক্ষতি করেছো, রাজ্যের সর্বনাশ সেটা তুমি ঠিক করবে না। আমি আসবো। তোমরা যাও, তোমরা ক্ষতি করেছো। তোমরা মানুষের বাড়ি চাপা দিয়ে প্রমাণ লোপাট করেছো। তোমাদের যেতে হবে। You people have to go. Trinamool has to lose this election. Yes, Trinamool after has to 50 go. years we'll go. তৃণমূলকে হাত I ধরে understand, নিয়ে আমাদের যাও। যেতে হবে, তৃণমূল কোনো 50 has to বছরের go বেশি থাকতে from পারবো না। power. আমরা জানি। তৃণমূলকে ক্ষমতা থেকে যেতে হবে। হ্যাঁ, যেতে হবে তো। মানুষের 50 বছর হয়ে গেলে তো যেতে হবে। তৃণমূল বিজেপি বাংলার ম্যান্ডেটে হারবে। হ্যাঁ, তৃণমূল হারবে তো। লজ্জা, হারবে। চোর, এই সিপিএম এর চোরের কল্পনায় হারবে, সিপিএম এর স্বপ্নে হারবে। হয়েছে, ইন্ডিভিজুয়াল তৃণমূল হয়েছে। পার্টি শ্রমিক ভট্টাচার্য হারার কথা বলছি। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন একটু শোনাই। শ্রমিক ভট্টাচার্যের আচ্ছা, বক্তব্য শুনুন। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনিয়ে প্রীতমের কাছে যাব। সাংবিধানিক সংকট নয়, পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাটি ভেঙে পড়েছে। গতকাল মুখ্যমন্ত্রী সমস্ত সাংবিধানিক রীতিনীতিকে অস্বীকার করে একজন প্রশাসনিক প্রধান হিসেবে সরকারি অফিসারদের উপরে আক্রমণ করলেন, তাদের থেকে ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন, কারণ তিনি বাঁচাতে চান তার দলের যারা এই কোল স্ক্যামের সঙ্গে যুক্ত, যারা হাওয়ালার সঙ্গে যুক্ত, তাদের রক্ষা করতে। আর আজকে যখন ইডির করা মামলার শুনানি হচ্ছে, তখন কোর্টরুমের ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন, যার জন্য আজকে শুনানি পিছিয়ে গেল। এর অর্থ কি? এ রাজ্যে তো গণতন্ত্র নেই, কিন্তু এ রাজ্যের সাংবিধানিক ব্যবস্থাটাও ভেঙে পড়েছে। তো এখন যারা সংবিধানের রক্ষাকর্তা আছেন তাদের চিন্তা করতে হবে তারা কি করবেন। হ্যাঁ, প্রীতমের কাছে আসবো যে প্রীতম, সায়নরা যে অভিযোগটা করছে যে আসলে গোটাটাই সেটিং, এবং আমরা দেখেছি যে যখন এই গত সপ্তাহে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে প্রেস কনফারেন্স করেন, তাকে এই প্রশ্নটা ফেস করতে হয়েছে, এবং যেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে এজেন্সির কাজ, সেটা এজেন্সি কি করবে না করবে সেটাতে তার দল সেটা ইন্টারফেয়ার করে না। প্রসঙ্গ হচ্ছে এটাই যে এই মুহূর্তে গোটা পরিস্থিতি যেভাবে যাচ্ছে, এবং আবারও যে মুখ্যমন্ত্রী তো ওখানে পৌঁছে গেলেন, কিন্তু তারপর তাকে সমস্ত ফাইল নিয়ে তিনি যে বেরিয়ে এলেন, সেটা তো হতে দেওয়া হলো। এমন তো না যে উনি মুখ্যমন্ত্রী তো ওখানে গিয়ে কুংফু কারাটে করেননি। আমি আপনাকে আবার বলছি যে ওই একটা যে অফিসাররা যে এসওপিতে কাজ করে, সেখানে মুখ্যমন্ত্রী স্টেটের প্রধান তিনি এরকমভাবে ছিনতাই করতে চলে যাবেন, ডাকাতি করতে চলে আসবেন সবার সামনে, সেটা কেউ কোনো গুণাক্ষরে কেউ ভাবতেই পারেনি। বলছি ওনারা হয়তো ওই স্পটে কিছু করতে পারেননি। যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আমি পরবর্তী একটা গন্তব্যে যাচ্ছি, সেই সময় ইডি এবং সিবিআই এর প্রতিনিধি দল ফিজিক্যালি হোক, মেল করে হোক, রিটেন হোক, সাংবিধানিক প্রধান রাজ্যের মাননীয় রাজ্যপালের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বা যারাই অন্যায়টা করেছে তাদের
কাস্টাডিতে নেওয়ার অ্যাপিল করলেন না কেন? ঠিক কথা, রাজ্যপালের সেই জন্য প্রয়োজন, পারমিশনের প্রয়োজন আছে। সেই জন্য আজকে যে কমপ্লেন বা এফআইআরটা করেছে সেটাতে সবার ফার্স্ট অ্যাকিউজের নাম মমতা ব্যানার্জিকে রাখা হয়েছে। এবং দেখুন সেটা আজকে যেটা সমীর ভট্টাচার্য বললেন, আমরা তো দেখেছি যে চিফ জাস্টিসের এগেনস্টেও যোধপুর পার্কে তার বাড়ির সামনে পোস্টার মেরে দেওয়া হয়। আমরা দেখেছি লোয়ার কোর্টে জাজদেরও আক্রমণ করা হয় তারা নিরাপত্তা চাওয়ার জন্য সুপ্রিম কোর্টে লেখে। আমরা দেখেছি এটা পশ্চিমবঙ্গে ঘটছে। পুরো সাংবিধানিক যে স্ট্রাকচার এটা ভেঙে চুরমাচুর করে দেওয়া হয়েছে। সেই জন্য সাংবিধানিক যারা প্রধান তাদেরকে ভাবতে হবে, ভাবার সময় চলে এসছে। কিন্তু আজকে আমি এই ইন্ডিজোটের সেটিংয়ের কথা বলছি। এই বিনয় মিশ্র ভাই কয়েকদিন আগে অ্যারেস্ট হয়েছিল, তার বিরুদ্ধে মামলা লড়েছিল জানেন এই কমিউনিস্ট পার্টির একজন লয়ার নেতা। তার আগে হরগোবিন্দ দাস, চন্দন দাসের তোমার খুনিদের বিরুদ্ধে মামলা লড়েছিল এই বামফ্রন্টের লোকজন। সুতরাং এই ইন্ডিজোট এখানে বসে সন্ধ্যাকালীন তোমার চা বিস্কুট খেতে খেতে সুন্দর করে স্নো পাউডার মেখে এসেছে এই নাটক, এটা হয়। কিন্তু শুনতে যায় না। এই বাংলার মানুষ আজকে ডিসাইড করে নিয়েছে যে আজকে তৃণমূল যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকার আসছে, সেটা আজকে ভবিতব্য। কিন্তু আজকে তৃণমূলের নেত্রী তারা নোংরা ভাষায় আক্রমণ করছে, সাংবিধানিক স্ট্রাকচারকে আক্রমণ করছে, পুলিশকে গুন্ডা রূপে ব্যবহার করছে, সেগুলো জবাব বাংলা মানুষ দেবে। সুমনদার কাছে আমার এখানেই প্রশ্ন যে সুমনদা, এটা ঠিকই যে সাম্প্রতিক অতীতে বিভিন্ন রাজ্যে একাধিক পি চিদাম্বরম থেকে শুরু করে আপনার শিবকুমার থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে হেমন্ত সোরেন একের পর এক ক্ষেত্রে দেখা গেছে যে বড়সড় প্রশ্ন উঠেছে এজেন্সির ভূমিকা নিয়ে। এক সেকেন্ড প্রীতম, ওয়েট করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ইডির এটাকে যেভাবে এটা মুখ্যমন্ত্রীর মর্যাদার সঙ্গে যাচ্ছে কি যাচ্ছে না এই বিতর্ক সরিয়ে রেখেও এই যে ইডিকে সরাসরি টেক অন করা, ইডিকে সরাসরি গিয়ে ফেস করা, সরাসরি ইডি যেখানে রেড করছে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী রেড করে দিচ্ছেন, এই যে তৃণমূল কংগ্রেস যে দাবিটা করে আসছে যে বিজেপিকে পরাস্ত করতে হলে তৃণমূল কংগ্রেসই হচ্ছে সবচেয়ে শক্তিধর, তারা এটা করে দেখাচ্ছে, এটাকে কি তৃণমূল তো আরো এটাকে তুলবে? যে কোনো প্রশাসক বা সাংবিধানিক প্রধানের পক্ষে এই ধরনের পদক্ষেপ নেওয়া বা এই ধরনের পদক্ষেপ একটা ভয়ঙ্কর প্রবণতার দিকে আমাদের রাজনৈতিক পরিসরকে নিয়ে যাচ্ছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে বাংলায় তৃণমূল ক্ষমতায় রয়েছে, বাংলার মানুষ ওনাদের ভোট দিয়েছেন, সেটা ফুলচাঁদ শেখকে খুন করেই হোক, খানিকটা মানুষের ভোট পেয়ে হোক, সেটা যেভাবেই হোক বাংলার মানুষ ওনাদের ভোট দিয়েছেন। এই যে ওনাদের মুখপাত্ররা বলতে থাকেন, এই কাটা রেকর্ডের মতন চলতে থাকে, তোমরা শূন্য, তোমরা কোনো অভিযোগ করতে পারবে না, আমরা বিজেপিকে ঠেকিয়েছি, খুব ভালো কথা। ঠিক বাংলার দাঁড়াও প্লিজ, বর্ডারের বাইরে, ঠিক বাংলার বর্ডারের বাইরে সাইনবোর্ড তো দূরের কথা, তৃণমূল কংগ্রেসের তো একটা ভিজিটিং কার্ডও আমরা খুঁজে পাই না। কিন্তু যখনই আমরা দুর্নীতি নিয়ে প্রশ্ন করে উঠব, ওরা কিন্তু মানুষ আমাদের ভোট দেয়, এই যে ওদের ন্যারেটিভটা, মানুষ ভোট দেয় বলে আমরা যে কোনো অসাংবিধানিক কাজ করতে পারি, আমরা চুরি করতে পারি, মানুষের চাকরি বিক্রি করতে পারি, অভয়ার তদন্ত ইনফ্লুয়েন্স করতে পারি, বিভিন্ন ধরনের দুর্নীতি করতে পারি, গরু কয়লা কোল স্ক্যাম সব করতে পারি, এই যে ওদের যুক্তিটা, এটা রাজনীতির জন্য এবং রাজনৈতিক পরিসরের জন্য অত্যন্ত বিপজ্জনক। 30 সেকেন্ড করে যাব, প্রথমে কৃষাণু। দেখো, এই যে অভিযোগগুলো কংগ্রেসের সুমনদা করছেন, এইগুলোই তো বিজেপির সিলেক্টিভ লিকের মাধ্যমে মিডিয়া কন্টেন্ট, এইগুলোর মধ্যে কোনো সারবত্তা নেই, এগুলো কোথাও প্রমাণিত হয়নি। তো বিজেপির কথাগুলো আজকে কংগ্রেস বলছে, এই একই বিভিন্ন জায়গায় চাকরি দুর্নীতি প্রত্যেক রাজ্য হয়েছে, আজকে প্রত্যেক 99% রাজ্যতে নিয়োগ বন্ধ। আজকে উত্তরপ্রদেশের মানুষ বাংলাতে চাকরি করতে আসছে। 30 সেকেন্ড, এটা বাস্তব। এক সেকেন্ড কৃষাণু। পশ্চিম বাংলার বুকে যে দুর্নীতি এখনো অব্দি হয়েছে, যতগুলো দুর্নীতি হয়েছে এবং তার যা তথ্য প্রমাণ ইডি বা সিবিআই এর হাতে আছে, তার জন্য তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বকে গ্রেপ্তার করবার জন্য বিশাল কাঠখড় কিছু পোড়াতে হয় না। আসলে রাজনৈতিক সদিচ্ছার অভাব। মমতা ব্যানার্জিকে সামনে রেখে বিজেপি পশ্চিমবাংলায় ঘুঁটি সাজায়, গোটা দেশে শাসকের স্বার্থে ইডি সিবিআই কাজ করে, বাংলায় সেটিং এর স্বার্থে ইডি সিবিআই কাজ করে, অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্যাট।
প্রীতম, আজকে আমি বলছি ইডি সিবিআই একটা সময় সিবিআই বিশেষ করে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং আমরা জানি তখনকার অমিত শাহজিকে অ্যারেস্ট করে মানে আপনার জেরা করেছিল, অমিত শাহজি অ্যারেস্টেড হয়ে গেছিল, কিন্তু কোনোদিনও ভারতীয় জনতা পার্টিকে দেখবে না যে এরকমভাবে কোনো জায়গায় কোনো রকমভাবে আন্দোলন করতে বা এরভাবে করে আজকে ইডি বা সিবিআইকে, যার কারণ হচ্ছে ভারতবর্ষের ইথস, ভারতবর্ষের যে কনস্টিটিউশন মানে যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো এভাবে আক্রমণ করে না, তার কারণ হচ্ছে আমরা ভারতীয় তো বিশ্বাস করি। তো এই যে বলছি না ইন্ডি জোট, তারা বিশেষ করে তৃণমূল কংগ্রেস একজোট একটা অখাদ্য টাইপের একটা রাজনৈতিক দল, যেটা ভারতবর্ষকে মানে না, ভারতবর্ষ সংবিধানকে মানে না, এটা প্রমাণিত হচ্ছে যিনি তৈরি করেছেন মূল্যবোধের কথা বলে এই তৃণমূল কংগ্রেস। তারপরে মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে ঠিক যেমনটা শেখ শাহজাহান করেছে সেম জিনিসটা আজকে মমতা ব্যানার্জি করছে। যদি শেখ শাহজাহান গুন্ডা হতে পারে তাহলে মমতা ব্যানার্জি গুন্ডি। আজকে পশ্চিমবঙ্গে এরকমই চালা গুন্ডি মমতা ব্যানার্জি, গুন্ডি মমতা ব্যানার্জি। যিনি শেখ শাহজাহানকে যদি আমি সবসময় এই মমতা ব্যানার্জি গুন্ডা প্রকাশ প্রধানমন্ত্রী, করেছে। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, রাজ্যপাল, রাষ্ট্রপতি এদের সম্পর্কে যখন আমরা না, আমি তো চেয়ারম্যান মমতা ব্যানার্জিকে বলছি, চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যিনি গতকাল গেছিলেন, চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি। আমরা তো ওই সময় respect একদম করি, শেষ, সেখানেই ওই শেষ করতে চেয়ারটাকে। হবে, কিন্তু কিন্তু গতকালের পর চেয়ারম্যান আজকে রাজপথে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সম্মুখ সমরের বার্তা দিলেন। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।